আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আপনাদের সামনে আজকে কথা বলব মাইগ্রেন যে সমস্যাটি, সেই সমস্যা সম্পর্কে। এবং সেই সমস্যা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, যেটা অনেক মাইগ্রেন রোগীর উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। তো চিত্রে বা আমার শেয়ারড স্ক্রিনে আমি ১ম এ আমার এই স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্যে যে প্রশিক্ষণ নিয়েছি আমি তার সার্টিফিকেটের কপি দেখাচ্ছি। একটি হচ্ছে কিটোজেনিক নিউট্রিশন এর উপরে আমার যে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং যেটা করেছিলাম তার সার্টিফিকেট। এটি আমি ২০২০ সালে সম্পন্ন করি। ডিসেম্বর ২, ২০২০ সালে এর সার্টিফিকেটটি আমাকে দেয়া হয়। আর এর ডানদিকে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি হচ্ছে যে ক্যান্সার অ্যাজ আ মেটাবলিক ডিজিজ নামে একটি প্রশিক্ষণ যেটার নিউট্রিশন নেটওয়ার্ক নামে একটি সংস্থা এই প্রশিক্ষণটি পরিচালনা করে। আমি সেই প্রশিক্ষণটিও সম্পন্ন করেছি এবং তার সার্টিফিকেট আপনারা দেখলেন। তো এর ভিত্তিতে আম আ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়-আশয়গুলো সম্পর্কে কথা বলার খানিকটা যোগ্যতা আমার হয়েছে। আমি অন্য অনেকের তুলনায় অনেক কিছুই জানি না। আবার আ কারো তুলনায় কিছু বেশিও জানি। তো চেষ্টা করছি আপনাদের সামনে অ্যা এই স্বাস্থ্য তথ্যগুলোকে আ বিজ্ঞান সমর্থিত স্বাস্থ্য তথ্যগুলোকে তুলে আনতে, যাতে করে আপনারা এই তথ্যগুলো ব্যবহার করে উপকার পেতে পারেন। আমার এই চ্যানেলটি পুরোপুরি আসলে শিক্ষামূলক। এখানে আমি কাউকে কোনো চিকিৎসা দিচ্ছি না। সুতরাং কেউ এটাকে চিকিৎসা হিসেবে দেখবেন না। আ এই আলোচনার মধ্যে অনেক জায়গাতেই আমি হয়তো এমন শব্দ বা কথা বলতে পারি যেখানে আমি আপনাদেরকে খানিকটা যেন নির্দেশনা দিচ্ছি, এটা করুন, ওইটা খান। কিন্তু সেগুলো আসলে আ বুঝতে হবে শিক্ষামূলক কনটেক্সট এ। অর্থাৎ এটা খাওয়া যেতে পারে, এটা করা যেতে পারে, এটা করলে হয়তো উপকার হবে। এইরকমভাবে আপনাদের ভাবতে হবে। এবং আপনাদের নিজেদের আম স যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে সেগুলোর কথা বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আমার এই দেয়া তথ্যগুলোকে চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না। তো আমি ডাক্তার নই এবং সে কারণেই আমি আপনাদেরকে চিকিৎসা দিচ্ছি না। যাই হোক, চলুন তাহলে মাইগ্রেন নিয়ে কথা বলা শুরু করি। আজকে মাইগ্রেন সম্পর্কে আপনাদেরকে যে তথ্যগুলো দিব, সেগুলো প্রচলিতভাবে আপনারা কোনো ডাক্তারের কাছ থেকে শুনবেন বলে মনে হয় না। আম আ তবে আ এই তথ্যগুলো যিনি উপস্থাপন করছেন তার নাম হচ্ছে ডক্টর অ্যাঞ্জেলা স্টেনটন পিএইচডি। উনি মেডিকেল ডাক্তার না, উনি একজন পিএইচডি করা ডক্টর। আম তো আ অর্থাৎ গবেষণা নিয়েই উনি বিশেষত কাজ করেছেন। তো উনার প্রাথমিক শিক্ষা ছিল গণিতবিদ্যায়, কিন্তু পরবর্তীতে তিনি স্বাস্থ্য বিদ্যা নিয়ে আ আগ্রহী হন। কারণ তার নিজের মাইগ্রেনের সমস্যা ছিল। তো তিনি বহু বছর মাইগ্রেনে ভুগেছেন এবং মাইগ্রেন থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায় বা কিভাবে মাইগ্রেন সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে তিনি মনোনিবেশ করেন এবং মাইগ্রেন সমস্যা সমাধানের এমন সাধারণ বা সহজ একটি সমাধান তিনি তুলে এনেছেন, যেটা আপনারা কেউ বিশ্বাস করবেন না। তো আপনাদেরকে কোনো আম ওই অপেক্ষা করিয়ে রাখবো না। কারণ এই কথা শোনার পরপরই কেউ হয়তো আমার ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন। সেটা ঠিক আছে। আপনারা যদি সেটা বিস্তারিত শুনতে না চান, কোনো আপত্তি নেই। সমাধানটা হচ্ছে লবণ খাওয়া। বুঝতে পারছি। বুঝতে পারছেন যে এই সমাধানটি অত্যন্ত সহজ সমাধান, তাই না? তো চলুন আ এখন আমরা উনি যে তথ্যগুলো এই ভিডিওতে উপস্থাপন করেছেন, যে ভিডিওটি আপনারা দেখছেন, ভিডিওটির টাইটেল আমি আপনাদেরকে পুরো আরেকবার বলে দিই। এটি হচ্ছে "দ্য মাইগ্রেন কিউর বিগ ফার্মা ডাজন্ট ওয়ান্ট ইউ টু নো অ্যাবাউট উইথ ডক্টর অ্যাঞ্জেলা স্ট্যানটন পিএইচডি।" এই ভিডিওটি আম ডক্টর এরিক ওয়েস্টম্যান, আ প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যান এমডি। উনি কিন্তু আবার মেডিকেল ডাক্তার প্রফেসর আরকি। তো উনি এই ডক্টর স্ট্যানটনের সঙ্গে কথা বলে এই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। ডক্টর এরিক ওয়েস্টম্যান সম্পর্কে আপনাদেরকে হয়তো আপনাদের অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তিনি আসলে সেই আ ডাক্তার যিনি কিটোজেনিক ডায়েট নিয়ে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে এটা যে মানুষের জন্য আসলে নিরাপদ সেই তথ্য ১ম এ আম বৈজ্ঞানিক জার্নালগুলোতে উনি প্রকাশ করেন এবং তারপরে তিনি এখন এই কিটোজেনিক খাদ্যাভ্যাস ব্যবহার করেই টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা করা, অতিরিক্ত ওজনের চিকিৎসা করা এবং আরো অনেকগুলো অসুখের চিকিৎসার ক্ষেত্রে তিনি এই কিটোজেনিক ডায়েটকে ব্যবহার করছেন।
আর তিনি আসলে আ সঠিক উপায়ে কেটোজেনিক ডায়েট করার বিষয়ে খুব জোর দেন। সঠিক উপায় বলতে এখানে কেটোজেনিক ডায়েটটা হবে এমন যেটা ব্যবহার করলে আপনার উপকার হবেই। উনি এটাকে বলেন মেডিকেল গ্রেড বা প্রেসক্রিপশন গ্রেড কেটোজেনিক ডায়েট। আমরা বিভিন্ন রকমের কেটোজেনিক ডায়েটের কথা জানি। কিন্তু কোন ডায়েটে আম আ কারো কাজ হতেও পারে, কারো ক্ষেত্রে কাজ হয় না। অনেকে বলেন আমার এই সমস্যা হয়েছে, আমার সেই সমস্যা হয়েছে। কিন্তু ডাক্তার এরিক ওয়েস্টম্যান যে উপায়ে কেটোজেনিক ডায়েট অনুসরণ করতে বলেন, উনি নিশ্চয়তা দেন যে যদি কেউ উনার কথা মতন কেটোজেনিক ডায়েট অনুসরণ করে, তাহলে তাদের ওজন কমা, টাইপ 2 ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ ভালো হয়ে যাওয়া, হৃদরোগের ঝুঁকি কমে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো হবেই। মানে এই সমস্যার সমাধানগুলো হবেই। আ তবে সাবধান হতে হবে যে কেটোজেনিক ডায়েট করার সময় যদি কেউ ইনসুলিন ইনজেকশন নেন অথবা কিছু ঔষধ রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর জন্যে বা রক্তে ইনসুলিনের আ মাত্রা বাড়ানোর জন্য কিছু ঔষধ রয়েছে। সেই ঔষধ যদি কেউ ব্যবহার করেন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য ঔষধ যদি কেউ ব্যবহার করেন, তাহলে তাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ডায়েট ব্যবহার করতে হবে। কারণ এই ডায়েটটা আসলে সাংঘাতিক শক্তিশালী। ঔষধ যেমন আপনি চোখ বন্ধ করে কারো সঙ্গে পরামর্শ না করে চিকিৎসকের পরামর্শ ছাড়া টপাটপ খাওয়া শুরু করবেন না। ডাক্তার এরিক ওয়েস্টম্যান যে কিটোজেনিক ডায়েটের করার কথা বলেন যেটা অত্যন্ত সহজ আম সত্যি কথা বলতে, সেই ডায়েট করতে গেলে আপনাকে একজন চিকিৎসকের সহায়তা নিয়ে করতে হবে। কারণ নয়তো আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। কারণ এই সমাধানটা এতই শক্তিশালী। যাই হোক উনার পরিচয় আশা করি আপনারা এরপরেও আরো চাইলে দেখে নিতে পারবেন। উনি ডিউক ইউনিভার্সিটির একজন আ চি প্রফেসর এবং চিকিৎসক এবং ডিউক কিটো ক্লিনিকটার পরিচালক উনি। সেখানে তিনি কিটোজেনিক ডায়েট ব্যবহার করে বিভিন্ন রকম অসুখের চিকিৎসা করছেন। তো এই আলোচনা আমি ভিডিওটি আপনাদেরকে দেখাবো না। এই আলোচনায় যে তথ্যগুলো বা ওনারা আ আলোচনা করছিলেন, সেই তথ্যগুলোই আমি শর্টকাটে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ তাদের মূল যে আলোচনাটি সেটা প্রায় ১ ঘন্টা লম্বা এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ইংরেজি বোঝেন, তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন। কারণ এটাতে শিখার অনেক কিছু আছে। আমি যা ওনারা তথ্য দিয়েছেন, তার থেকে ধরুন ৯০ ভাগ ফেলে দিয়ে ১০ ভাগ আপনাদের সামনে তুলে আনছি। যাতে করে আপনারা যারা মাইগ্রেনে ভুগছেন, তারা যেন এই তথ্য থেকে খানিকটা উপকার পেতে শুরু করতে পারেন এবং বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই অরিজিনাল ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো মাইগ্রেন সম্পর্কে ডক্টর অ্যাঞ্জেলা স্ট্যান্টন যেটা বললেন, সেটা হচ্ছে যে অনেকেই আমরা মনে করি মাথা ব্যাথা হলেই আমাদের মাইগ্রেন। মাথা ব্যাথা হলেই কিন্তু সেটা মাইগ্রেন সবসময় নয়। মাইগ্রেন হলে মাথা ব্যাথা হয়। কিন্তু মাথা ব্যাথা হলেই সেটা মাইগ্রেনের কারণে হয় তা নয়। তো তাহলে প্রশ্ন থাকে যে আম এই মাইগ্রেনটা তাহলে হয় কেন? আর মাইগ্রেনের ক্ষেত্রে আ ঔষধ কিভাবে কাজ করে? তো এই ক্ষেত্রে ডক্টর স্ট্যান্টন যে তথ্য দিলেন, ডক্টর অ্যাঞ্জেলা স্ট্যান্টন তিনি যে তথ্য দিলেন সেটা হচ্ছে যে মাইগ্রেনের জন্য দেখবেন ঔষধ যে দেয়া হয় সেই ঔষধ সবার ক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে? মানে অর্ধেক বা বেশি অর্ধেক লোকের ক্ষেত্রেই দেখা যায় যে মাইগ্রেনের ঔষধগুলো কাজ করছে না। তখন চিকিৎসকরা ভিন্ন রকমের ঔষধ ব্যবহার করেন। কারো জন্যে মানসিক রোগের যে ঔষধ সেগুলো ব্যবহার করা হয়। কারো ক্ষেত্রে স্নায়বিক যে বা নিউরোলজিক্যাল যে অসুখ সেগুলোর ঔষধ ব্যবহার করা হয়। এমনকি এপিলেপসি রোগের ঔষধও ব্যবহার করা হয় মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে। এবং সেই ঔষধ ব্যবহার করে তারা দেখা যায় অনেকে উপকার পান। তো অ্যাম এই সমস্ত অ্যাম তথ্য বিবেচনা করে ডক্টর উনি ডক্টর স্ট্যান্টন উনি যেহেতু নিজেই মাইগ্রেন রোগে ভুগছিলেন, তিনি আসলে বিস্তারিত খুঁজতে শুরু করেন যে এটার কারণটা কি? কিভাবে এটা হয়? সম্পর্কটা কি? এই তোমরা একটু আস্তে কথা বললেও আমি রেকর্ড করছি এখানে ভিডিও। তো অ্যা মাফ করবেন। আমার অ্যাম মা আর আমার বউ দুজনে গল্প করছেন। তো তাদেরকে একটু বলতে হলো যেন তারা আস্তে কথা বলেন। তো অ্যাম তো উনি খুঁজতে শুরু করেন যে মাইগ্রেনটা কেন হয়? কিভাবে কারণ নিজে যেহেতু মাইগ্রেনের রোগী, যদি কোন সমাধান তিনি খুঁজে পান, তাহলে হয়তো একটা সমাধান তিনি নিজে এই অসুখ থেকে মুক্তি পেতে পারবেন।
সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন রকম লেখাপড়া করতে শুরু করেন, তথ্য যাচাই-বাছাই করতে শুরু করেন। বিভিন্ন উৎস থেকে অর্থাৎ মস্তিষ্কটাকে শুধুই মাত্র যে আম চিকিৎসকরা যেভাবে দেখেন, সেইভাবে না দেখে বরং মস্তিষ্কটা যে একটা যন্ত্র, মস্তিষ্কের ভিতরে যে ইলেকট্রিক্যাল কিছু কর্মকাণ্ড ঘটে, তার মানে বৈদ্যুতিক তত্ত্বের মাধ্যমে বা পদার্থবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে মস্তিষ্ককে বিবেচনা করা, তারপরে মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকমের লবণ আমরা ব্যবহার করি। সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ব্যবহৃত হয়। তো সেই দিক থেকে কেমিক্যালি অর্থাৎ রসায়নের দৃষ্টি থেকে মস্তিষ্কটা কিভাবে কাজ করে সেই দিকটা বিবেচনা করা। ইত্যাদি বিভিন্ন দিক থেকে গাণিতিকভাবে মস্তিষ্কের বিভিন্ন কার্যকলাপ বা মস্তিষ্কের যে আম এই যে বিভিন্ন লবণ-টবণগুলোর কথা বললাম বা বিভিন্ন নিউট্রিয়েন্ট বা পুষ্টি কণাগুলো মস্তিষ্কে কিভাবে প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলোকে বিবেচনা করে তিনি আ খুঁজতে শুরু করেন যে কোন বিষয়টা আ এই ক্ষেত্রে মাইগ্রেনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এবং শেষ পর্যন্ত তিনি যে সবথেকে সহজ যে সমাধানটি পান সেটি হচ্ছে লবণ। সোডিয়াম ক্লোরাইড লবণ, সামুদ্রিক লবণ যেটা আমরা বাজার থেকে যে কিনে লবণ খাই, সেই লবণ খেলে মাইগ্রেনকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত সহজভাবে করা সম্ভব হয়। কেন? সেই বিষয়ে একটু পরে বলছি কিন্তু তথ্যটা আপনাদেরকে আগে আরেকবার জানিয়ে রাখলাম। তো তিনি বললেন যে মাইগ্রেনটা যেহেতু মাথা ব্যাথা হলেই সেটা মাইগ্রেন নয়, তাহলে প্রশ্ন থাকে যে আসলে মাইগ্রেন কার? মানে মাথা ব্যাথা হলেই আমার মাইগ্রেন নয়। তবে কোন রকমের লক্ষণ দেখলে আমি বুঝবো যে আমার আসলে মাইগ্রেন হয়েছে? তো তার আম আ লক্ষণ হিসেবে তিনি কতগুলো লক্ষণের কথা বললেন যেগুলো আমি আপনাদেরকে এখন বলে শোনাবো। মাইগ্রেন ব্যথা শুরু হওয়ার আগে যদি কারো মাইগ্রেন হয়ে থাকে আসলে মাইগ্রেনের কারণে যদি কারো মাথা ব্যথা শুরু হয়, তাহলে এইরকম ব্যথা শুরু হওয়ার আগে রোগীগণ দেখা যায় বেশি পরিমাণে ঘন প্রস্রাব করেন এবং তাদের ওই সময় প্রস্রাবটা হয় খুব পাতলা প্রস্রাব। অর্থাৎ এর মধ্যে শুধু লবণ যায় কিন্তু অন্য দেহকে অ্যা প্রস্রাবের মাধ্যমে তো আমরা আমাদের দেহের যে টক্সিন থাকে, অনেক টক্সিন আমাদের দেহ থেকে বার করে দিই প্রস্রাবের মাধ্যমে। কিন্তু যখন মাইগ্রেন রোগীর মাইগ্রেন শুরু হওয়ার আগে যে প্রস্রাবটা হয়, তাতে দেখা যায় অন্য টক্সিন তেমন যাচ্ছে না। কিন্তু লবণ প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে। তো তাতে হচ্ছে কি প্রস্রাবটা ঘন বা ওই যে হলুদাভ রঙের না হয়ে এটা পাতলা এবং আ পানির মতন রঙের প্রস্রাব হয়। তো এটা আ হচ্ছে একটা লক্ষণ। তারপরে কারো ক্ষেত্রে মাথা ঘোরে। মানে তাদের দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। মনে হচ্ছে পড়ে যাবেন। বমি ভাব হয়। কারো বমিও হয়। তারপরে দাঁড়াতে পারেন না ইত্যাদি সমস্যাগুলো অনেকে অনুভব করেন। কারো ক্ষেত্রে কথা জড়িয়ে যেতে পারে। তারা সঠিকভাবে কথা বলতে পারছেন না। কোন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হয়তো কথা জড়িয়ে ফেলছেন। এই রকমের সমস্যা হতে পারে। অনেকে আপনজনদেরকে কিছুক্ষণের জন্য চিনতে পারেন না। মাইগ্রেন ব্যথা শুরু হওয়ার আগে নিজের আপনজনদেরকে উনি উদাহরণ হিসেবে বললেন যে, নিজের সন্তানকে পর্যন্ত যদি মা মাইগ্রেন রোগী হয়, তাহলে অনেক সময় চিনতে পারেন না। তারপরে স্থান, কাল, পাত্র সম্পর্কে অ্যা সচেতনতার অভাব। অর্থাৎ আপনি কোথায় বসে আছেন, মাইগ্রেন রোগী হঠাৎ করে অনুভব করে যে তিনি কোথায় বসে আছেন বুঝতে পারছেন না। নিজের ঘরেই হয়তো বসে আছেন, নিজের বেডরুমেই হয়তো রয়েছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি কোথায়। এই সমস্যাগুলো হয়। তারপরে মাইগ্রেন রোগীরা দেখা যায় হঠাৎ করে কথা জোরে বলতে শুরু করেন। এই মাইগ্রেন ব্যথা হওয়ার আগে কথা জোরে বলতে শুরু করেন এবং উল্টো দিকে তাদের মানে প্রশ্নের জবাবে তাদের সঙ্গে যদি অন্য কেউ কথা বলে তাহলে তারা অন্যের কথাটাকে জোরে শুনতে পান। অর্থাৎ যিনি জবাব দিচ্ছেন তিনি আস্তে বললেও মাইগ্রেন রোগীগণ সেটাকে খুব জোরে কানের মধ্যে শুনতে পান। তো এবং তাতে তাদের খুব বিরক্তির অনুভূতি হয় যে এত জোরে জবাব দিচ্ছে কেন? এত জোরে কথা বলছে কেন? এরকম তারা অনুভব করেন। যদিও যে ব্যক্তি আসলে জবাব দিচ্ছেন তিনি জোরে কথা বলছেন না। তারপরে অরা দেখার একটা ঘটনা ঘটে। অরা জিনিসটাকে অরার কোনো বাংলা আমি খুঁজে পেলাম না। ইংরেজিতে অরা বললেন আমি সেটা কি আপনাদের ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। আ অরা যাদের হয় তারা চোখের সামনে বিভিন্ন রং-বেরং এর উম কি বলে আকৃতি আ বা ইত্যাদি দেখতে পান। অর্থাৎ হঠাৎ করে মনে হবে যে আ চোখের ভেতর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। আপনার এরকম অনুভূতি হতে পারে। আপনি হয়তো দেখতে পারেন যে হঠাৎ করে বিদ্যুৎ ঝলকানির মতন আম এ আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। অথচ চারপাশে বিদ্যুৎ ঝলকানি নেই। বিদ্যুৎ চমকের মতন এরকম দেখতে পারেন। তারপরে বিভিন্ন রকমের আঁকিবুকি হয়তো আপনার চোখের সামনে ভেসে উঠবে। আ বিভিন্ন রঙের আঁকিবুকি চোখের সামনে ভেসে উঠবে। এবং এটার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করলেন যে আম
এটাতে দেহের আসলে ওই যে লবণের যে ভারসাম্যতা সেটা নষ্ট হয়ে গিয়েই আসলে এই মাইগ্রেনটা শুরু হয়। কেন, কিভাবে বিস্তারিততে আমি যাচ্ছি না। আপনারা ভিডিওটি শুনে নিলে বিস্তারিত বুঝতে পারবেন। কিন্তু তিনি ব্যাখ্যা হিসেবে তার যে গবেষণা থেকে তিনি এটা পেয়েছেন এবং আ দেখা যায় যে তাতেই ওই সারা ব্রেইনের একটা অংশে আমাদের তো ব্রেইনটার ২ ভাগ। তো এর কোন একটা ভাগে দেখা যায় যে হঠাৎ করে আম লবণের একটা ঢেউ মতন শুরু হয়। অর্থাৎ এই সোডিয়াম লবণ এ ইসের ব্রেইনের প্রতিটি কোষের মধ্যে গিয়ে যেন চেক করে যে সেই কোষটি ঠিক মতন কাজ করছে কিনা। তার মানে ধরুন যেন একটা বন্যা, লবণের একটা বন্যার মতন ঘটে। আর এই ঘটনাটা যখন এভাবে ঘটতে থাকে এর মধ্যে মস্তিষ্কের মধ্যে কিছু আ বৈদ্যুতিক কর্মকাণ্ড ঘটে। বৈদ্যুতিক কর্মকাণ্ড ঘটে এবং তারই ফলাফল হিসেবে আমরা ওই চোখের মধ্যে বিভিন্ন আলো দেখতে পাই। এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে ঘটে। আ অনেকেরই মাইগ্রেন ব্যথা শুরু হওয়ার আগে মুখের কোনো অংশ খানিকটা ঝুলে পড়ে। যেমন কারো ক্ষেত্রে চোখ উনার ডক্টর স্ট্যানটন নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করলেন যে তার স্বামী উনার মুখ দেখেই বলতে পারতেন যে, "তোমার মাইগ্রেন ফেস বা মাইগ্রেনের মুখ দেখতে পাচ্ছি আমি।" তখন তিনি জিজ্ঞেস করলেন, "মাইগ্রেন ফেসটা কি? তুমি কি দেখতে পাও?" এবং খুঁজতে তো উনারা আবিষ্কার করলেন যে, উনার ক্ষেত্রে উনার বাঁ দিকের না, উনার ডান দিকের চোখটা খানিকটা এরকম ঝুলে পড়ে ছোট হয়ে গিয়ে ঝুলে পড়তো। আ এবং বাঁ দিকের চোখটা বড় যেরকম স্বাভাবিক থাকার কথা সেরকম থাকতো। তো অনেক ক্ষেত্রে মুখেরও আ ঠোঁট ঝুলে পড়ে। এই রকমের কিছু আ লক্ষণ রোগীদের মুখের মধ্যে দেখা যায়। তো আর ওই যে রোগীরা অনুভব করে যে তারা ওই যে বৈদ্যুতিক চমক বা ঝলকানি বা এই জাতীয় বিভিন্ন রঙের অ্যাম অ্যা নাচ, রঙের নৃত্য দেখতে পাচ্ছেন, আঁকিবুকি এই সমস্ত দেখতে পাচ্ছেন। প্রচুর হাই তোলেন তারা। এই মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে প্রচুর হাই তোলেন। যেটা আরেকটা লক্ষণ। তো অনেকের ক্ষেত্রে আবার তারা হঠাৎ করে মাইগ্রেন হওয়ার আগে অত্যন্ত শক্তিশালী অনুভব করেন। তারা মনে করেন যেমন তাদের হঠাৎ করে মনে হয় যে তারা এত শক্তিশালী হয়ে গিয়েছেন, তাদের এত ভালো লাগছে যে এক্ষুনি তাদের কিছু করতে হবে। উদাহরণ হিসেবে তিনি বললেন যে মাইগ্রেনের হওয়ার আগে তিনি এরকম দেখেছেন যে লোকজন অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে গিয়ে রাত ১০টা, ১১টা বা ১২টায় গিয়ে তার পাকের ঘর সাফ করতে শুরু করল। এবং পাকের ঘর সাফ করা মানে একেবারে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরো পরিষ্কার করে ফেলা। কোন যে সামান্য একটু সাফ করে রাখলাম তা না। একদম ঘষে মেজে যেখানে যা করার দরকার সমস্ত কিছু করে ফেলছেন এবং তার পরপরই দেখা যায় তাদের মাইগ্রেনটি বা ব্যথাটি শুরু হয়। তো অ্যাম আ তো এটা হচ্ছে মাইগ্রেনের লক্ষণগুলো। তো এইরকম লক্ষণ হওয়ার পরে যাদের ব্যথা শুরু হয়, তারা আসলে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এবং মাইগ্রেন হলে অনেকেই আলো সহ্য করতে পারেন না, শব্দ সহ্য করতে পারেন না। এই বিষয়গুলো তো যারা মাইগ্রেনে ভুগছেন তারা জানেন। তো যাদের ক্ষেত্রে এইরকম ঘটনাগুলো ঘটে না, তারা হয়তো তাদের ক্ষেত্রে সেটা হয়তো মাইগ্রেন নয়, অন্য কোনো কারণে মাথা ব্যথা। আ সেটা হয়তো মাইগ্রেন নয়। তিনি তার গবেষণায় যখন তিনি দেখলেন যে আম তার দেহে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো আসলে দেহে লবণের মাত্রাকে কমিয়ে ফেলে। তখন তিনি লবণ খেতে শুরু করলেন পরীক্ষামূলকভাবে। সেটা কিরকম? উনি ঘুম থেকে উঠলেই সাধারণত উনার ঘুম থেকে ওঠার সময় মাইগ্রেনের ব্যথা নিয়ে ঘুম থেকে জেগে উঠতেন এবং মাইগ্রেনের এই সমস্যাগুলো এই সময় অনুভব করতেন। তো সেজন্যে ঘুম থেকে উঠেই তিনি শুরু করলেন যেটা পট করে খানিকটা লবণ খেয়ে নেওয়া। এখন কতটা লবণ খাবেন? ১ মুঠ খাবেন নাকি ১ চামচ খাবেন না ১ চিমটি খাবেন? তিনি পরীক্ষামূলকভাবে ১ চিমটি খেয়ে শুরু করেছিলেন এবং আ সেখানেও মজার ব্যাপার যে কখনো এই লবণটাকে পানি দিয়ে খেলে তার মাইগ্রেন বরং বেড়ে যেত। তো সেজন্য তিনি করতেন কি? পানি ছাড়া লবণটাকে খেতেন। আবার ক্যাপসুলের মধ্যে কারণ পানি ছাড়া লবণ খাওয়া তো মুখের মধ্যে খুব লবণের স্বাদ লাগে যেটা কিনা আমরা সাধারণত খেতে পারব না। তো ক্যাপসুলের মধ্যে লবণ ভরে নিয়ে তারপরে সেই ক্যাপসুলটাকে টক করে গিলে খেতেন পানি ছাড়া। যাতে করে পানি ছাড়া উনি লবণটাকে পেটের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আ এইখানেও বেশ কতগুলো মজার ব্যাপার রয়েছে। তো এই বিষয়ে আরেকটু পরে একটু বিস্তারিত আলোচনা করব বা আরেকটু তথ্য আপনাদেরকে দেব। কিন্তু লবণ খাওয়ার এই বিভিন্ন মাত্রা, বিভিন্ন উপায় এবং সঙ্গে কি খাবেন এই বিষয়গুলিও উনি দেখেছেন যে গুরুত্বপূর্ণ। তো আম ১ম এ তিনি এই লবণ খেতে শুরু করলেন প্রত্যেকদিন সকালে উঠে এই ১ম কাজ যেটা করতেন সেটা হচ্ছে একটু লবণ খেয়ে নেওয়া।
তারপরে তিনি অনুভব করলেন যে তার মাইগ্রেনের যে প্রকোপ সেটা কমতে শুরু করলো এবং একসময় গিয়ে তিনি অনুভব করলেন যে তার মাইগ্রেন এখন আর প্রায় হচ্ছেই না। তো এই অবস্থায় ২০১৪ সালে তিনি তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখে প্রকাশ করেন। এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখা বই। তো সেই বইটি প্রকাশ করেন এবং আম ফেসবুকেতে তিনি একটি গ্রুপ তৈরি করেন, যেই গ্রুপে এই তথ্য তিনি প্রচার করা শুরু করেন। ফেসবুকে গ্রুপ তৈরি করেন কারণ হচ্ছে তার পরিচিত একজন নার্স মহিলা ছিলেন, যিনি উনার পরিচিত কারো সেবা করার জন্যে আসতেন। সেই মহিলাও না এই মাইগ্রেনে ভুগতেন। তো উনি সেই মহিলাকে বুদ্ধি দিয়েছিলেন যে, "আপনি আমার মতন এরকম একটু সকালবেলা লবণ খেয়ে দেখতে পারেন। উপকার হয় কিনা?" তো তিনিও এই একই নিয়ম অনুসরণ করতে শুরু করলেন এবং দুজনেরই দেখা গেল মাইগ্রেন অনেকটাই সেরে গিয়েছে। তো তখন তিনি এই যে বইটা লেখার উৎসাহ পেলেন এবং Facebook গ্রুপ তৈরি করার উৎসাহ পেলেন। বইটা যখন প্রচার হলো, লোকজন বই পড়তে শুরু করল। অনেকেই মাইগ্রেন রোগী তখন উনার এই Facebook গ্রুপে যোগ দিলেন। আমি আপনার উনার যে আ Facebook প্রোফাইল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি বইয়ের নাম তিনি লিখেছেন। এটা অবশ্য ২য় বই। এটা উনার ১ম বইটা না। এই বইটা ২য় বই। তো ডক্টর অ্যাঞ্জেলা স্ট্যান্টন আ উনার এখানে গেলেই উনি যে গ্রুপগুলোকে পরিচালনা করেন, সেই গ্রুপগুলোতে আপনারা আ যুক্ত হয়ে নিতে পারবেন। আম তো আমি আপনাদেরকে এজন্য এটা দেখিয়ে রাখলাম। তো থাকুক, উনার এই বইয়ের নামটাও সামনে থাকুক। এটা যদিও পরবর্তীতে লেখা বই, এটা আগের বইটা না। তো ১ম বইটা পড়েই অনেকেই উনার Facebook গ্রুপে যোগদান করলেন এবং সবাই এই লবণ খাওয়া শুরু করলেন। আর সঙ্গে আ অন্য কোনো খাবার আসলে মাইগ্রেনের উপর প্রভাব ফেলে কিনা সেটা নিয়েও উনারা গবেষণা করতে শুরু করলেন বা এটা নিয়েও উনারা অ্যাম খুঁজতে শুরু করলেন। তার কারণ কি? কারণটা হচ্ছে সেই সময়ে উনি কিটোজেনিক ডায়েট যে মাইগ্রেনের উপকার করতে পারে সে বিষয়ে শিখেছিলেন। তো কিটোজেনিক ডায়েট সেজন্য তিনি এ সম্পর্কে বিস্তারিত শেখেন এবং নিজে অনুসরণ করতে শুরু করেন। তবে উনার আরেকটা সমস্যা ছিল, উনার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক ছিল। যেটা অনেক মাইগ্রেন রোগীদের থাকে। তো এই ট্যাকিকার্ডিয়া যেটাকে বলা হয়, হৃৎপিণ্ড সবসময় যে সঠিক তালে চলা, সেটা না চলে কখনো আ অকারণেই খুব দ্রুত চলতে শুরু করে ইত্যাদি সমস্যা তার হতো। তো সেই সমস্যা সমাধানের জন্য তিনি একটা ঔষধ খেতেন। তো আ এই অবস্থায় তিনি যখন কিটো ডায়েট করতে শুরু করলেন, হঠাৎ করে দেখা গেল তার সেই সমস্যাটা সাংঘাতিক বেড়ে গেল। তো তখন এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন সময় নিয়ে খুঁজতে তিনি আবিষ্কার করলেন যে কিটো ডায়েট করলেই তার এই ঘটনাটা বেশি ঘটে। এবং একজন চিকিৎসক তখন লিঙ্ক করে দিলেন যে আসলে কিটো ডায়েট করলে দেহের মধ্যে যে পরিবেশটা তৈরি হয়, দেহ থেকে যেহেতু কিটো ডায়েট করলে আমাদের দেহ থেকে লবণ দ্রুত বেরিয়ে যায়। সোডিয়াম লবণ আমরা দ্রুত বের করে দিতে পারি। সুতরাং উনার ক্ষেত্রে এই লবণ বেরিয়ে গেলেই যেহেতু সমস্যা বেশি হয়, আর তিনি আরেকটা কমেন্টও করলেন যে যারা মাইগ্রেনে ভোগেন তাদের জিনগতভাবেই বা জন্মগতভাবেই তাদের দেহ আসলে বেশি লবণ বের করে দেয়। এটা তাদের ক্ষেত্রে স্বাভাবিক। তো কিটোজেনিক ডায়েট করলে এই লবণ বেরোনোর মাত্রা বরং আরো বেড়ে যায়। তো তখন সেটা বিপত্তির মধ্যে তাদেরকে ফেলতে পারে। তো সেজন্য তিনি অবশ্য কিটোজেনিক ডায়েট সম্পর্কে উনি গভীর জ্ঞান রাখেন এবং অন্য মানুষদেরকে কিটোজেনিক ডায়েট করতে উৎসাহিত করেন। তবে যদি কেউ মাইগ্রেনের রোগী হয় এবং মাইগ্রেনের জন্যে কোনো ঔষধ সে খায়, তাহলে তাদেরকে তিনি কিটো ডায়েট করতে বরং নিষেধ করেন। তার কারণ হচ্ছে যে কিটো ডায়েট করলে তার এই ঔষধটার কার্যকারিতা কতটা পরিবর্তিত হবে, কিভাবে পরিবর্তিত হবে, আ সেটা তার দেহের উপরে কি প্রভাব ফেলবে, যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি না, সুতরাং উনি এই ঝুঁকিটা নিতে রাজি নন। তো সেজন্য তাদেরকে তিনি আম এ যারা এরকম করছেন, ঔষধ খাচ্ছেন, তাদেরকে তিনি কিটো ডায়েট করতে নিষেধ করেন খুব শক্তভাবে। তো আম আ গেল তার বইয়ের কথা বললাম। তো বই লিখে যখন নাকি এই খাদ্যের সঙ্গে ঔষধের সঙ্গে রোগের যে সম্পর্কটা, এইখান থেকেই তিনি বুঝতে পারলেন। তার এই যে অভিজ্ঞতা যে কিটো ডায়েট করলে তার ঔষধ ঠিক মতন কাজ করে না বা ঔষধের তার যে হৃৎপিণ্ডের গতির অনিয়মিত গতির যে সমস্যা, সেই সমস্যাটা বেড়ে যায়। এটা থেকে তিনি বুঝলেন যে আসলে আমরা কি খাচ্ছি সেটা আমাদের দেহের উপরে সরাসরি প্রভাব ফেলে। এই বিষয়টা তখন তিনি পরিষ্কার অনুধাবন করলেন। তো তখন তিনি এই বিষয়ে তার যে গ্রুপটা ছিল সেখানে হাজার এই মাইগ্রেন রোগী ছিল তাদেরকে বলতে শুরু করলেন যে, "তোমরা কে কি খাও?" সেটাও নোটিস করো। যে কোন খাবার খেলে বেশি হয়, কোন খাবার খেলে কম হয়। এই তথ্যগুলোও এই গ্রুপের মধ্যে শেয়ার করো। যাতে করে আমরা এ বিষয়ে সচেতন থাকতে পারি। এবং আম দেখা গেল যে অনেকেই এই রকমের সম্পর্কের দাবি করছেন। তো
আ এইদিকে সোডিয়াম লবণ খাওয়ার সঙ্গে, সঙ্গে তিনি এরপরে ম্যাগনেসিয়াম যে লবণ সেটাও খেতে শুরু করলেন। কেন? কারণ তিনি দেখলেন মস্তিষ্কের যে শক্তি উৎপাদন করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে বা মস্তিষ্কের কাজের প্রক্রিয়াতে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ২ টা লবণেরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো উনি তো ঘুম থেকে উঠে সোডিয়াম খাচ্ছিলেন। এরপরে ম্যাগনেসিয়ামও খেতে শুরু করলেন। কিন্তু গ্রুপে যারা এই ম্যাগনেসিয়াম খাচ্ছিলেন তাদের অনেকে আবার দাবি করলেন যে রাতের বেলায় কারণ সাধারণত আমরা ম্যাগনেসিয়াম রাতের বেলায় খাই। যারা সুস্থ মাইগ্রেন যাদের নেই তারা রাতের বেলায় ম্যাগনেসিয়াম খেলে কিন্তু তাদের ঘুম ভালো হয়। যাদের মাইগ্রেন রয়েছে তারা ম্যাগনেসিয়াম খেয়ে দেখলেন তারা দুঃস্বপ্ন দেখেন। তাদের মধ্যে দুঃস্বপ্ন দেখার মাত্রাটা বেড়ে যায়। তো তখন তিনি খুঁজে বার করলেন যে আসলে ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম দুটোই যেহেতু মস্তিষ্কের অ্যাম যে কার্যক্ষমতা সেটার উপর প্রভাব ফেলে, সুতরাং ম্যাগনেসিয়ামটা তাদের ঘুমের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব তাহলে ফেলছে। তাদের যেহেতু দুঃস্বপ্ন দেখছেন তখন তারা ঠিক মতন ঘুমোতে পারেন না। তো সেজন্য তিনি মাইগ্রেন রোগীদেরকে রাতের বেলায় ম্যাগনেসিয়াম খেতে নিষেধ করেন। বরং দিনের বেলায় খেতে বলেন। তারপরে যারা শর্করা জাতীয় খাবার খাচ্ছেন, শর্করা জাতীয় খাবার খেলে আমাদের রক্তে চিনি বাড়ে। চিনি বাড়লে ইনসুলিন হরমোনটা আসে। ইনসুলিন হরমোনটা কিডনির মধ্যে দিয়ে লবণ বেরিয়ে যাওয়াটাকে রোধ করে। ফলে দেহের মধ্যে পানি আটকে যায়। কারণ লবণের সঙ্গে পানি আটকে থাকে। তো লবণ যদি দেহে আটকে থাকে তাহলে তার সঙ্গে পানিও আটকে থাকে। এবং এই কারণে অনেকের মস্তিষ্ক ফুলে যায়। মস্তিষ্কের মধ্যে এডিমা হয়। মস্তিষ্ক ফুলে যায় এবং তাতে মস্তিষ্কে অনেকের ব্যথা শুরু হয়। তো এইরকম আম মাইগ্রেন যদি কারো হয় তার ক্ষেত্রে অর্থাৎ আপনি শর্করা খাবার খেয়েছেন, তারপরে আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে। যদি এই অবস্থা হয়, তাহলে তাদেরকে তিনি বললেন যে, শুধুই লবণ খেয়ে ফেলতে, পানি ছাড়া। সেক্ষেত্রেই লবণটাকে ক্যাপসুলের মধ্যে ভরে তারপরে টক করে গিলে খাওয়া যেতে পারে। তো পানি ছাড়া কেন? কারণ হচ্ছে লবণ আর পানি যদি আপনি একত্রে খান, তাহলে এই লবণ যেখানে যাবে, সেখানে তো পানিও সঙ্গে যাবে। ফলে মস্তিষ্কের যে ফুলে যাওয়ার ব্যাপারটা, সেটা হয়তো আরো বাড়তে পারে। তাতে মাইগ্রেনের ব্যথা আরো বাড়ে। আর তার পরিবর্তে আপনি যদি ক্যাপসুলের মধ্যে ভরে শুধু লবণটা খেয়ে নেন, তাহলে পেটের মধ্যে লবণের ঘনত্ব খুব বেড়ে যাবে এবং দেহের বিভিন্ন অঙ্গ থেকে এই ঘনত্ব কমানোর জন্যে পানি এসে এই লবণের সঙ্গে মিশবে। ফলে মস্তিষ্কেও যদি পানির কারণে ফুলে গিয়ে থাকে, এইবার মস্তিষ্ক থেকে কিছু পানি বেরিয়ে আসবে। ওই ফোলাটা কমে যাবে। কমে গেলে ব্যথা কমে যায়। তো এখানে তিনি বোঝাবার চেষ্টা করলেন যে আসলে খাদ্য খাওয়ার আগে লবণ খেলে কি হতে পারে, পরে লবণ খেলে কি হতে পারে মাইগ্রেন শুরু হওয়ার আগে খেলে কি হতে পারে, পরে খেলে কি হতে পারে ইত্যাদি অনেকগুলো ব্যাপার রয়েছে। তো এই, এই যে তার গ্রুপটি ছিল সেখানে অনেক মানে ২৫-২৬ হাজার লোক এ অংশগ্রহণ করতেন এবং সেই অংশগ্রহণের উপর ভিত্তি করে তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি পরবর্তী যে বইটি লিখলেন যেটির ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই বইটিতে তিনি আ এই বিস্তারিত আ এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। প্রায় ৬০০ পৃষ্ঠার বই। অত্যন্ত মোটা বই আসলে। তো যদি কারো মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে এই বইটিও আপনারা কিনে ব্যবহার করতে পারেন। আ তো যাই হোক যারা শর্করা খাচ্ছেন তাদের ক্ষেত্রে লবণ খাওয়ার দিকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে শর্করা খাওয়ার পরে যদি মাইগ্রেন শুরু হয় তাহলে লবণ খেতে হবে। লবণ খেলে আপনি উপকার পাবেন যদি শুধু লবণ খান। পানি সহ খেলে আরো মাইগ্রেনের ব্যথা বাড়ে। আর মাইগ্রেন রোগীগণ প্রস্রাবের সাথে বেশি মাত্রায় লবণ হারান। এটা মাইগ্রেন রোগীদের জন্য একটা সাধারণ ব্যাপার আরকি। উনি বললেন যে অধিকাংশ উনার গ্রুপের যে মাইগ্রেন রোগীরা তারা অধিকাংশই আ এই আ দাবি করেছেন যে তাদের দেহে লবণ থাকে কম। তাদের দেহে লবণ থাকে না। তো লবণ খেয়ে মাইগ্রেন ভালো হবে। কত শতাংশ লোকের ভালো হবে? কত লোকে আম বা উপকার হবার আশা আপনি কতটা করতে পারেন? উনি বললেন ৫০-৭০% লোকের ক্ষেত্রে এই লবণ খেলেই তাদের মাইগ্রেন ভালো হতে শুরু করে। তো এর সঙ্গে বিভিন্ন মাইগ্রেনের যে ঔষধ আপনারা খান, সেই ঔষধগুলোও চলতে হবে। সেগুলোকে থামানোর দরকার নেই। আর যদি অসুখ না থাকে পরবর্তীতে আপনি ডাক্তারের সঙ্গে আলাপ করে এই ওষুধগুলো বন্ধ করতে পারেন। কিন্তু চট করে নিজে কিন্তু মাতবরি করে বন্ধ করবেন না। কারণ তাতে আবার আ গন্ডগোল হতে পারে। আর এই মাইগ্রেনের ব্যথার উপরে আরো অনেক জিনিসের প্রভাব থাকে। যেমন হরমোন। উনি উদাহরণ হিসেবে বললেন মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন যদি তাদের দেহে বেশি থাকে তাহলে দেহ সোডিয়াম লবণ ধরে রাখে। আর যদি প্রোজেস্টেরন যে হরমোনটি রয়েছে সেটি বেড়ে যায় তাহলে বরং দেহ সোডিয়াম লবণ বার করে দেয়। তো আপনি দেহে আপনি আ কোন সময়ে রয়েছেন
যাদের মাসিক বা ঋতুচক্র চলছে, তাদের কোন সময় তারা রয়েছেন, তাদের দেহে কোন হরমোনটা এখন বেশি, তার উপর ভিত্তি করেও কিন্তু আ আপনি লবণ খেতে হবে নাকি লবণ না খেলেও চলবে, এই বিষয়গুলো আ নির্ভর করবে। আবার আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমরা কেউ আম ব্যায়াম করি, কেউ করি না, কেউ আম আ হাঁটাচলা করি, কেউ করি না, কেউ অলস, কেউ মোটা, কেউ চিকন, কারো এরকম আরো কারো মেটাবলিক সিনড্রোম রয়েছে, ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এর মধ্যে প্রভাব ফেলতে পারে। সুতরাং বিষয়টাকে পরীক্ষামূলকভাবে আপনাকে করে দেখতে হবে। আম আ ঝাঁপিয়ে পড়ে করে অ্যাম ফল পাবেনই এরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কারণ ৫০-৭০% লোকের ক্ষেত্রে কাজ করলেও বাকি ৩০% লোকের ক্ষেত্রে কাজ করে না বলে তারা দাবি করেছেন। সুতরাং আপনাকেও সেটা মাথায় রাখতে হবে যে আপনার ক্ষেত্রে এটা কাজ করবেই, এভাবে ভাবার উপায় নেই। আম কিন্তু আ যেহেতু এটাতে কোনো ঔষধ আপনি কিনে খাচ্ছেন না, শুধু সকালবেলায় উঠে অথবা যখন আপনার মাইগ্রেন শুরু হচ্ছে, তার আগে শুধু একটু লবণ খেয়ে নেওয়া। যদি এই কাজটা করে মাইগ্রেন থেকে মুক্তি পান, তাহলে কেন নয়? তো আম এই ছিল আ মাইগ্রেন রোগ সম্পর্কে শেয়ার করার তথ্য আপনাদের সঙ্গে। তো ভিডিওটা আরেকবার দেখিয়ে দিই। ডক্টর এরিক ওয়েস্টম্যানের সঙ্গে কথা বলছিলেন ডক্টর অ্যাঞ্জেলা স্ট্যান্টন পিএইচডি, এবং তিনি এই মাইগ্রেন সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়েছেন। আরেকবার আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা যদি দেখে নেন তাহলে মাইগ্রেনের রোগী যারা, তারা হয়তো উপকার পাবেন। আর আম আ অবশ্যই যদি সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি লবণ, আম যদি সকালবেলায় খালি পেটে থাকেন তাহলে লবণ খেতে পারেন। আর আ মানে পানি দিয়েই লবণ খেতে পারেন। আর যদি আ লবণের স্বাদ আপনাদের ভালো না লাগে, তাহলে ক্যাপসুলের মধ্যে, ক্যাপসুলের ভেতরটা খালি করে ক্যাপসুলের ভিতরে ওই লবণটা ভরে দিয়ে তারপরে ক্যাপসুলটাকে বন্ধ করে টক করে গিলে খান। গিলে খেলে তাহলে সেইভাবে লবণ আপনার পেটে চলে যাবে। আম এবং সেক্ষেত্রে পানি ছাড়া আপনি বা অতি সামান্য পানি ব্যবহার করে লবণ খেয়ে নিতে পারবেন। ব্যবহার করে দেখতে পারেন যে আপনারা উপকার পান কিনা। আর যদি উনার গ্রুপে কেউ জয়েন করতে চান তাহলে Facebook এতে গিয়ে উনার এই প্রোফাইলে যান এবং তারপরে সেখানে বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি যে আম আ তথ্যগুলিকে শেয়ার করছেন সেটাও দেখবেন। উনার যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতেও যোগ দিয়ে তারা সেখান থেকে বিস্তারিত জেনে উপকৃত হতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি যারা মাইগ্রেনে ভুগছেন তারা এর থেকে খানিকটা উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে, বা যদি তথ্যটা আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, এই ভিডিওর তলায় আ কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট করবেন তত বেশি জনপ্রিয় হবে ভিডিও এবং তখন বেশি লোক জানতে পারবে এ সম্পর্কে। সুতরাং কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটাই না হয় কমেন্ট করে বলে দিলেন। আর আম বা যদি আমাকে সালাম দিয়ে বা শুভেচ্ছা জানিয়ে কোনো কমেন্ট যদি করতে চান সেটাও করতে পারেন। তো যেই রকম যেকোনো কারণে আপনি কমেন্ট করে যদি ভিডিও তলায় কমেন্ট করেন তাহলে সেটা একটা আ উপকারী ভূমিকা রাখবে। আর অ্যাম হ্যাঁ, ওই বইটি যদি আপনারা কিনে নেন, এই বইটি কিনে নিলেও আ এটা পড়ে আশা করি উপকার পাবেন। আমি এই বইটি পড়িনি এখনো। তো আম যদি আপনারা কেউ পড়েন তাহলে বিস্তারিত আপনারাও হয়তো এই বইয়ের তথ্যগুলো দিয়ে ভিডিও তৈরি করে দিতে পারেন, যাতে করে অন্য যারা মাইগ্রেন রোগে ভুগছেন তারা যেন আপনাদের তথ্য থেকে উপকার পেতে পারেন। যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করব। আম পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।